আমার নিজের ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই ঘটনাটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ঘটনাটা শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তো ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলো আর দেরি না করে ঘটনাটি শুরু করি। আমার নাম রিয়া সেন, আমার বয়স এখন 40 বছর। এই 40 বছর বয়সে আমি আমার যৌবন ধরে রেখেছি। আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার একটা ছেলে আছে, তার নাম রাজ। রাজ একটা সরকারি চাকুরি করে, সে ঢাকা শহরে থাকে। আমার ছেলে মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসে, এসে 2-3 দিন থেকে আবার চলে যায়। আমার ছেলে এখন বড় হয়েছে, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আর তাছাড়া আমরা ভাড়া বাসায় থাকি, আর আমাদের একটাই রুম। আমার ছেলে যখন বাড়িতে আসে তখন আমাদের রাতে ঘুমাতে খুব প্রবলেম হয়। আমি এইসব কথা ভাবতেছিলাম, আর তখনই আমাদের প্রতিবেশী রাধিকার আমার বাসায় এলো। রাধিকা এসে আমাকে চিন্তিত দেখে বলল, কি ভাবছো ভাবি? এখন আমি তাকে বলল, আমাদের আর্থিক অবস্থার কথা ভাবছি। আমাদের একটাই রুম, আর আমার ছেলে যখন ছুটিতে বাড়িতে আসে তখন আমাদের থাকতে খুব প্রবলেম হয়। তখন সে আমাকে বলল, আরে প্রবলেমের কি আছে, এটা তো আরো ভালো হয়েছে তোমার জন্য। তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর। এইরকম একটা বডি ফিগার, সুন্দর স্মার্ট ছেলের সাথে এক রুমে এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হচ্ছে তোমার। এমন সৌভাগ্য আর কয়জনের হয় বলো? তখন আমি তাকে বললাম, তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু আমার ছেলে তো এখন বড় হয়েছে। রাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি আর মুখ দেখাবো কি করে বলো? তখন সে আমাকে বলল, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। তুমি তো জানোই যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আর আমার অনামিকে দেখতে ও অনেক সুন্দরী। তার সাথে তোমার ছেলের বিয়ে দিলে তারা খুব ভালো থাকবে, আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তখন আমি ভেবে দেখলাম তাদের তো একটাই মেয়ে, আর তাছাড়া মেয়েটা অনেক ভালো। তার সাথে আমার ছেলের বিয়ে হলে তো তাদের সব সম্পত্তি আমার ছেলেরই হবে, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। তখন আমি একটু লজ্জা পেয়ে বললাম, ওই কিছু না, তো তুই খেতে আয়। তারপর আমার ছেলে আমার পাশে এসে খেতে বসলো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ছেলে ভাত খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে সে আমাকে খাচ্ছে। আমার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম, কিরে, আমার দিকে এইভাবে কি দেখছিস তুই? তখন আমার ছেলে আমাকে বলল, আম্মু, তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 25 বছরের কুমারী মেয়ে। ছেলের মুখে এমন প্রশংসা শুনে আমি খুব খুশি হলাম। তাই শুক্রবার সকালে আমি খুব ভালো ভালো খাবার রান্না করলাম। তারপর আমি গোছল করে একটা সুন্দর শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। তারপর প্রায় দুপুর 12টার দিকে আমার ছেলে এসে কলিং বেল বাজালো। আমি সাথে সাথে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই দেখি আমার ছেলে রাত চলে এসেছে। তাকে দেখে আমি খুব খুশি হলাম। তখন আমার ছেলে আমাকে জড়িয়ে ধরল। তখন আমি একটা অদ্ভুত সুখ অনুভব করলাম। তারপর আমি আমার ছেলেকে বললাম, দুপুর হয়ে গেছে, ব্যাগগুলো আমার কাছে দিয়ে তুই বাথরুমে গিয়ে গোসল করে আয়। গোসল করে আগে খাওয়া দাওয়া করে নে, তারপর আমরা গল্প করব। তখন ছেলে বলল, ঠিক বলেছে আম্মু, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি গোসল করে আসছি, তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো। তাই বলে ছেলে বাথরুমে চলে গেল গোসল করতে। তারপর সে গোসল করতে লাগলো, আর এদিকে আমি তার জন্য ভাত বেড়ে অপেক্ষা করতে লাগলাম। তারপর সে গোসল শেষ করে বাথরুম থেকে বের হলো। তখন তার পরনে ছিল একটা হাফ প্যান্ট। এই অবস্থায় তাকে দেখে আমি অবাক হয়ে এক নজরে তাকে দেখতে লাগলাম। তখন হঠাৎ আমার ছেলে আমাকে বলল, কি দেখছো আম্মু? তখন আমি একটু লজ্জা পেয়ে বললাম, ওই কিছু না, তো তুই খেতে আয়। তারপর আমার ছেলে আমার পাশে এসে খেতে বসলো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ছেলে ভাত খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে সে আমাকে খাচ্ছে। আমার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম, কিরে, আমার দিকে এইভাবে কি দেখছিস তুই? তখন আমার ছেলে আমাকে বলল, আম্মু, তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 25 বছরের কুমারী মেয়ে। ছেলের মুখে এমন প্রশংসা শুনে আমি খুব খুশি হলাম। তখন আমি তাকে বললাম, হয়েছে, আর পান দিতে হবে না, তুই এখন মন দিয়ে ভাত খা। তারপর আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে গেল, আর এদিকে আমি সেই থালা বাসনগুলো রান্নাঘরে নিয়ে রাখলাম। তারপর আমি রুমে আসলাম। রুমে এসে এক এক করে আমার ছেলের ব্যাগ থেকে তার সব জামা কাপড় বের করতে লাগলাম, কিন্তু আমি দেখলাম সেগুলো সব পুরাতন কাপড়। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর জামা কাপড়গুলো তো পুরাতন হয়ে গেছে,
তখন আমার ছেলে বলল, এই মাসে বেতন পাইলে আমি আর তুমি একসাথে মার্কেটে গিয়ে আমাদের দুজনের জন্য নতুন কাপড় কিনব। তারপর আমি আমার ছেলের পাশে গিয়ে বসলাম আর আমরা দুজনে গল্প করতে লাগলাম। তখনই হঠাৎ আমার ছেলে আমাকে বলল, আম্মু একটা গুড নিউজ আছে। তখন আমি বললাম, কি গুড নিউজ বলতো? তখন আমার ছেলে বলল, আম্মু আমার বরিশাল ট্রান্সফার হয়ে গেছে। মানে আমাদের বাসা বরিশালে আর আমার ছেলের সেখানেই পোস্টিং হয়েছে। এটা শুনে আমি খুব খুশি হলাম। তখনই আমি তাকে জড়িয়ে ধরলাম আর তখন আমার ছেলেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি অসম্ভব সুখ অনুভব করলাম। তখনই হঠাৎ আমার হুঁশ ফিরে আসলো। আমি ভাবলাম, এটা তো আমার ছেলে। সাথে সাথেই আমি তার থেকে আমাকে ছাড়িয়ে নিলাম। তখন আমি তাকে বললাম, আচ্ছা বাবা, তুই তো অনেক বড় হয়েছিস, আর তাছাড়া এখন তুই ভালো একটা চাকুরিও করিস, তাই তোর জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি। তখন আমার ছেলে একটু রেগে গিয়ে বলল, আম্মু আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তোমার আর আমার মাঝে অন্য কোনো মেয়েকে আনতে পারবো না। এদিকে আমার ছেলে চুকি করতে চাই। আমি আমার ছেলের কথার আগাগোড়া কিছুই বুঝলাম না। তখন আমি তাকে বললাম, আচ্ছা তুই এখন একটু রেস্ট নে, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করতে। তাই বলে আমি ছেলেকে রেখে বাজারের ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হলাম। কিন্তু আমার ছেলে আমাকে পেছন থেকে দেখতে লাগলো। এটা আমি বুঝতেই পারিনি। আমি বাজারে যাওয়ার সময় ভাবতে লাগলাম, আচ্ছা আমার ছেলে কি বলতে চাচ্ছে? সে বিয়ে করতে চাচ্ছে না কেন? আর সে আমাকে কোনো সুখ দিতে চাচ্ছে? আমি এইসব ভাবতে লাগলাম। এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়ল। আমি বাজার শেষ করে যখন বাসায় ফিরলাম তখন দেখি আমার ছেলে ঘুমাচ্ছে। এটা দেখে আমি তাকে ডাকতে শুরু করলাম, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি ছেলেকে অনেক ডাকলাম কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দিল না। তখন আমি তার গায়ে হাত দিয়ে ডাকতেই সে আমার হাতটা ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে দিল আর সাথে সাথে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি বলতে শুরু করলাম, কি করছিস বাবা? আমি তোর মা। তখন আমি জোর করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর তাকে বললাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন বিছানা থেকে ওঠ বাবা। তাই বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম আর বাইরে এসে মনে মনে ভাবতে লাগলাম, আমার ছেলে তো বড় হয়ে গেছে, রাতে আমি তার সাথে একই বিছানায় কিভাবে ঘুমাবো? রাতে যখন আমি ঘুমিয়ে থাকবো তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সকালে আমি ছেলের সামনে মুখ দেখাবো কি করে? বাইরে এসে আমি এই সব ভাবতে লাগলাম। আর ঠিক তখনই আমার ছেলে ও রুম থেকে বাইরে চলে এলো। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ছেলে আমার দিকে অদ্ভুতভাবে কামনা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটা মেয়ে হয়ে তার চাহনি খুব ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু আমি তাকে কিছুই বুঝতে দিলাম না। তারপর আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। তখন আমার ছেলেও আমার পিছে পিছে রান্নাঘরে গেল। তারপর সে আমার সামনে বসল। আমি তখন নিচু হয়ে তরকারি কুটতেছিলাম। হঠাৎই আমার বুকের উপর থেকে আমার শাড়ির আঁচলটা সরে গেল। সাথে সাথে আমার ছেলে সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তখন আমার চোখ পড়ল ছেলের চোখে। আমি তখন একটু লজ্জা পেলাম আর ছেলেকে বললাম, কিরে এইভাবে কি দেখছিস? তখন আমার ছেলে বলল, তোমাকে দেখছি আম্মু, বিধাতা তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, তোমার সব কিছুই অসম্ভব সুন্দর। তখন আমি আমার ছেলেকে বললাম, হয়েছে, আর পাম দিতে হবে না, এখন এখান থেকে যা তুই, আমাকে আমার মতো করে রান্না করতে দে। তখন আমার ছেলে বলল, কেন আম্মু, আমি কি তোমাকে কোনো ডিস্টার্ব করছি নাকি? তখন আমি বললাম, ডিস্টার্ব করবি কেন? কিন্তু তুই রান্নাঘরে কি করবি? এখানে অনেক গরম, তুই ঘরে যা, আমি রান্না করে আনছি। তখন আমার কথা মতো ছেলে তার রুমে চলে গেল। তারপর আমি রান্না করতে করতে ভাবতে লাগলাম, সারাদিন তো কোনোভাবে কেটে গেল, কিন্তু রাতও কিভাবে কাটাবো? আমার ছেলের চোখে তো কামনার ছাপ দেখতে পাচ্ছি। আমার কাছে তো মনে হয় রাতে আমরা এক বিছানায় ঘুমালে একটা দুর্ঘটনা ঘটবেই। এইসব ভাবতে ভাবতে আমি রান্না শেষ করলাম। তারপর ভাত বেড়ে আমার ছেলেকে খেতে ডাকলাম। তখন আমার ছেলে ও খেতে আসলো। তারপর আমরা দুইজনে একসাথে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে রুমে চলে গেল আর আমি থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম। তারপর সেগুলো পরিষ্কার করে রুমে আসলাম। তখন দেখি আমার ছেলে একটা লুঙ্গি পরে বিছানায় শুয়ে আছে, তার মাথার পাশে একটা বালিশ রাখা, মানে সে চাচ্ছে আমি তার পাশে শুই। তখন আমি সেই নিয়ে চলে আসতে যাব, তখন আমার ছেলে আমার হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছ আম্মু? তখন আমি বললাম, বাবা তুই এখানে ঘুমা, আর আমি রান্নাঘরে গিয়ে ঘুমাচ্ছি। তখন আমার ছেলে একটু রেগে গিয়ে বলল, রান্নাঘরে কেন যাবে? তুমি রান্নাঘরে গেলে আমি ও সেখানে যাব।
তখন আমি দেখলাম এটা তো মহা যন্ত্রণা। আবার ছেলে লুঙ্গি পরে আছে, আর আমি একটা শাড়ি পরে আছি। আমার পরনে শাড়ি আর সায়া, এদিকে ছেলের পরনে লুঙ্গি। তার মানে রাতে ঘুমের ঘরে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে ছেলে ও বায়না করে বসে আছে তার সাথে একই বিছানায় ঘুমাতে হবে। তখন আমি নিরুপায় হয়ে আমার ছেলেকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোর পাশে ঘুমাচ্ছি, কিন্তু তার আগে তোকে এই লুঙ্গি খুলে প্যান্ট পরতে হবে। তখন আমার ছেলে বলল, আম্মু আমি তো প্যান্ট পরে ঘুমাতে পারি না। তখন আমি দেখলাম এটা তো মহা যন্ত্রণা। শেষমেশ কোনো উপায় না পেয়ে আমি আমার ছেলের পাশে ঘুমাতে বাধ্য হলাম। আমি গিয়ে আমার ছেলের পাশে শুয়ে পড়লাম। আমার খুব ভয় করতেছিল, কারণ আমার ছেলে লুঙ্গি পরে আছে। আজকে রাতে যদি আমার ছেলে কিছু করে বসে তাহলে আমি মুখ দেখাবো কি করে। এইসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। তারপর মাঝ রাতে আমার বুকের উপর একটা চাপ অনুভব করলাম। তারপর আমি অনামিকার সাথে আমার ছেলের বিয়ে দিলাম। এখন তারা সুখে শান্তিতে সংসার করছে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে বুঝাতে চেয়েছি স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো সাথে মিলামেশা করা জঘন্যতম পাপ। দয়া করে আমার ছেলের মতো ভুল তোমরা কেউ করবে না। আমার ছেলে তো তার ভুল বুঝতে পেরেছে, তো তোমরা কেউ এমন কথা চিন্তা ও করবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর তুই সেই মায়ের সাথে এইসব করতে চাচ্ছিস, তোর লজ্জা করা উচিত। আমার এইসব কথা শুনে ছেলে তার ভুল বুঝতে পারল। তখন সে কান্না করতে করতে আমাকে বলল, আম্মু আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ও বুঝতে পারলাম আমার ছেলে মন থেকে ক্ষমা চাচ্ছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিলাম। তারপর তাকে আমি বললাম, তাহলে আমি রাধিকার মেয়ে অনামিকার সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি, তুই আর অমত করিস না বাবা। তখন আমার ছেলে বলল, দেখো আম্মু, তুমি যেটা ভালো মনে করো। তারপর আমি অনামিকার সাথে আমার ছেলের বিয়ে দিলাম। এখন তারা সুখে শান্তিতে সংসার করছে। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওতে বুঝাতে চেয়েছি স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো সাথে মিলামেশা করা জঘন্যতম পাপ। দয়া করে আমার ছেলের মতো ভুল তোমরা কেউ করবে না। আমার ছেলে তো তার ভুল বুঝতে পেরেছে, তো তোমরা কেউ এমন কথা চিন্তা ও করবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।